পেপার সই করো। আমি বুঝলাম না দোলা, তুমি এগুলো কি বলতেছো? ডিভোর্স পেপারে কেন সাইন করবো আমি? ডিভোর্স পেপারে কেন তুমি সাইন দিবে তুমি বুঝতেছো না? তোমার মতো বেকার ছেলের সাথে আমি আর সংসার করতে পারবো না। ফার্স্ট ডিভোর্স পেপারে সাইন করো। দোলা, তুমি এগুলো কি বলতেছো? আমি তোমাকে ডিভোর্স কেন দিব? আমি তোমাকে অনেক ভালোবাসি দোলা, আর তুমি এসে আমাকে ডিভোর্স পেপার ধরে দিচ্ছ আর বলছো সাইন করতে। দোলা, তোমার কি হয়ে গেছে? পাগল হয়ে গেছো তুমি? এগুলো হয় না দোলা, আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না। এই শোনো, তোমার এই লেকচার শুনতে না আমার ভালো লাগছে না। তোমাকে বলেছি ডিভোর্স পেপারে সই করতে, ভালোই ভালো তুমি ডিভোর্স পেপারে সই করো। দোলা, তুমি পাগলামি করো না। আমি বুঝলাম না হঠাৎ করে তোমার কি হয়ে গেল। বিগত কয়েকদিন ধরে দেখছিলাম তুমি একটু মেন্টালি ডিস্ট্র্যাক্ট ছিলে, কিন্তু এখন দেখতেছি তুমি পুরাই পাগল হয়ে গেছো, ডিভোর্স চাচ্ছ। দোলা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না দোলা, তুমি প্লিজ এমন একটা সিদ্ধান্ত নিও না। তোমার কোনো কথা শুনতে চাই না, ফার্স্ট সই করো। ফাইনালি আমি এখন মুক্তি পেলাম তোমার বিবাহিত জীবন থেকে। আমি না ফেড আপ হয়ে গেছি তোমার সাথে সংসার করতে করতে। আমি আর তোমাকে টলারেট করতে পারছিলাম না, নিজের জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারতেছিলাম না, তোমার সাথে নিজেকে মানিয়ে নিতে পারছিলাম না। আমার প্রত্যেকটা কলিগ আমাকে নিয়ে খোঁটা দিত, তোমাকে নিয়ে আমাকে কথা শুনতে হতো। আমি না সত্যি অসহ্য হয়ে গেছি, আমি আর নিতে পারতেছি না। ঘরে বাইরে বাবা মা সবাই আমাকে একই কথা বলতেছিল যে আমি তোমার মতো একটা বেকার ছেলের সাথে কেন সংসার করছি। নিজের কি লাইফ বলে কিছু নেই, নিজের স্বাধীনতা বলে কিছু নেই। এই 6টা মাস আমি তোমাকে যেভাবে টলারেট করেছি, অন্য কোনো মেয়ে হলে এই 6 মাস তোমাকে টলারেট করতো না। আর এই যে রইলো তোমার এই ভালোবাসাবাসির কথা না, টাকা না থাকলে ভালোবাসার জানলার ফাঁক দিয়ে পালিয়ে যায়, জানো তো। আর বাকি ছিল গাড়িটা, গাড়িটা তো চলেই গেছে। লোনে নেওয়া ছিল গাড়িটা, লোন তো তুমি পরিশোধ করতে পারতা না, এর জন্যই গাড়িটা নিয়ে গেছে। ভালোই হয়েছে। বাকি ছিল এই ফ্ল্যাটটা, মানে মাথার উপর ছাদটা, এই ছাদটাও তো চলে যেত। এর চেয়ে ভালো হয়েছে ছাদ চলে যাওয়ার আগে তোমাকেই আমি আমার জীবন থেকে সরিয়ে নিয়েছি। এখন আমি বাইরে গিয়ে কোটিপতি একটা ছেলে দেখে বিয়ে করে নিজের জীবনটা সুন্দরভাবে সেট করতে পারবো। এই 6টা মাস তুমি আমার ঘাড়ে বসে বসে খাচ্ছ। এই তুমি কেমন পুরুষ? হ্যাঁ, তোমার লজ্জা লাগে না? একটা স্ত্রীর দায়িত্ব নিতে পারো না, একটা স্ত্রীর ভরণ পোষণ দিতে পারো না। একটা মেয়ে বিয়ের পর কি কি চায় সে প্রয়োজনটা তুমি মেটাতে পারছো না। শোনো, যার টাকা আছে তার সব আছে, তোমার তো এখন টাকাই নাই, তোমাকে দিয়ে আমি কি করবো? হ্যাঁ, তোমাকে ধুয়ে ধুয়ে পানি খাবো? আর শোনো, তোমার মতো স্বামীর সাথে সংসার করা আমার পক্ষে আর পসিবল হচ্ছিল না, এর জন্যই আমি ডিভোর্স নিয়েছি। শোনো, তোমাকে একটা কথা বলি, টাকা ছাড়া পুরুষ আর যৌবন ছাড়া নারী, এই 2 শ্রেণীর মানুষই হচ্ছে না এই সমাজের বোঝা। আর তোমার কাছে এখন টাকা নেই, তার মানে তুমি এখন আমার জন্য একটা বোঝা। এই 6টা মাস তুমি আমার থেকে কম টাকা নাওনি। যখনই আমি জিজ্ঞেস করছি তুমি টাকা নিয়ে কি করো, তুমি বলেছো আজকে অমুক জায়গায় ইন্টারভিউ দিতে যাবো, কালকে অমুক জায়গায় গিয়ে আমার বন্ধুর সাথে একটা বিজনেসের ব্যাপারে আলাপ করব। এগুলো সব হচ্ছে তোমার ভনিতা। তুমি আমার সাথে নাটক করতা, বন্ধু বান্ধবদের সাথে গিয়ে টং দোকানে বসে চা খেয়ে আমার টাকাগুলো নষ্ট করেছো। এই বিগত 6টা মাস অনেক সহ্য করেছি, আজকে আমি ফাইনালি মুক্তি হয়েছি। আমি মুক্ত, এখন আমার যা ইচ্ছে আমি তাই করতে পারবো। তোমার মতো স্বামীর সাথে আমি সংসার করতে পারবো না, মানে পারবো না। থাকো তুমি তোমার বেকারত্ব লাইফ নিয়ে। দোলা, এভাবে যেও না প্লিজ। হাত ছাড়ো। এই তোমার কত বড় সাহস, তুমি আমাকে টাচ করো? হ্যাঁ, তোমার এখন কোনো অধিকার নেই আমাকে টাচ করার। এতদিন আমি তোমার স্ত্রী ছিলাম, আজকে থেকে আমি তোমার স্ত্রী না, আমি একজন পরনারী তোমার জন্য। আর তুমি আমার কাছে পরপুরুষ। আর তুমি জানো তুমি আমাকে টাচ করছো, এর জন্য আমি এখন তোমার নামে গিয়ে কমপ্লেন করতে পারি। হ্যাঁ, কোন সাহসে তুমি আমাকে টাচ করো? এতদিন আমি তোমার ওয়াইফ ছিলাম, তুমি আমাকে টাচ করছো, আমি সহ্য করেছি। আর এতদিন না তুমি বেকার ছিলা, তুমি আমাকে স্পর্শ করলেও না আমার বিরক্ত বোধ হতো, তাও আমি তোমাকে বুঝতে দেইনি। যখন দেখলাম যে না তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি 6 মাস বেকার ছিলা, বেকার আছো, আর তুমি বেকারই থাকবে, তাই আমি তোমার মতো হাজবেন্ডের সাথে আর 1 মিনিটও সংসার করবো না। আর খবরদার আমাকে আটকানোর একদম চেষ্টা করবে না। দোলা, তোমার কথা শুনে সত্যি আমি খুব অবাক হয়ে যাচ্ছি। তুমি যেভাবে কথা বলছো না দোলা, এই ধরনের কথাবার্তা না রিয়েল লাইফে মানায় না, জানো তো। রিয়েল লাইফে বেশ ভালো মানায়, কিন্তু রিয়েল লাইফে একটা মানুষের না 2টা দিক থাকে। একটা দিক যেখানে
সে প্রতিটা মানুষকে এটা বোঝায় সে অনেক ভালো মনের একজন মানুষ, পৃথিবীর বুকে সে সর্বশ্রেষ্ঠ মানুষ, তার পরিবারের জন্য সে দায়িত্ব নেওয়ার জন্য যে কোনো ধরনের পরিশ্রম করতে পারে। এটা হচ্ছে তার এক সাইড। আর দ্বিতীয় সাইড কোনটা জানো? ডার্ক সাইড। যে ডার্ক সাইডে সে তার যাবতীয় অপকর্মগুলোকে ঢেকে রাখে, মানুষকে না বুঝতেই দেয় না যে সেই মানুষটা আসলেই কেমন। যেমন তুমি কত সুন্দরভাবে তুমি তোমার ডার্ক সাইডটাকে আমার কাছে হাইড করে রেখেছিলে। হ্যাঁ, আমি বুঝতেও পারিনি যে তুমি মানুষটা এমন। এই শোনো, তোমার এই আজেরা বকবক না আমার শুনতে আর একদম ভালো লাগছে না। বউ পালার মুরদ নাই কিন্তু কথার বেলায় ওস্তাদ, তাই না? হ্যাঁ, তোমার কাছে এখন টাকা নাই, সো এর জন্য তোমার কাছে এখনই বড় বড় ডায়লগগুলো আছে। এই ডায়লগ ধুয়ে ধুয়ে না তোমার পানি তুমিই খাও। তোমার এই ডায়লগ দিয়ে পানি আমাকে খাওয়াতে এসো না। যার 4 বছরেও উন্নতি হয় না তার 40 বছরেও উন্নতি হবে না, এটা আমি লিখিত দিতে পারি। বিগত 6 মাসে যেহেতু তোমার কোনো উন্নতি হয়নি, আর 6 বছরেও তোমার কোনো উন্নতি হবে না। আর এই বাকি জীবনটা কি আমি তোমার সাথে এই অচল জীবনের সাথে পার করবো? এই তুমি ভাবলে কি করে? তুমি তো এখন একটা অচল। এই অচলের সাথে থাকতে থাকতে আমিও অচল হয়ে যাব। আমি আমার লাইফটা অচল করতে চাই না, এর জন্য আমি আমার লাইফ বেছে নিয়েছি। তুমি তো এখন মুক্ত, এখন তুমি তোমার লাইফও বেছে নাও। আর আমার না প্রমোশন হয়েছে, এই 6 মাস তুমি আমার কাছ থেকে যে টাকাগুলো খরচ করেছো আমি তোমার কাছে এই টাকা ফেরত চাই না। আমার প্রমোশন হয়েছে, তার মানে আমার বেতনও দ্বিগুণ হয়েছে। তুমি কি ভেবেছো বইয়ের টাকায় বসে বসে খাবে আর সারা জীবন আমি তোমাকে বসিয়ে বসিয়ে খাবো? তোমার মতো নির্লজ্জ স্বামীর সাথে আমি আর এক মুহূর্তও থাকবো না। আমি আমার লাইফ সেটেল করব, তুমি তোমার লাইফ সেটেল করবে। কান খুলে শুলে রাখো, আমার লাইফে কোনো প্রকার বাধা হয়ে দাঁড়ানোর চেষ্টাও করবে না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। তোলা, এতদিন আমি তোমাকে বলতাম যে আমার চাকরি নেই, আমি বেকার। আসলে আমি তোমার কাছে মিথ্যা বলেছিলাম। অনেক বড় একটা সত্যি আমি তোমার কাছ থেকে গোপন রেখেছিলাম। সেই সত্যিটা কি জানো? সত্যি তো এটাই যে তুমি এতদিন ধরে জেনে আসছিলে বিগত 6 মাস যাবত আমি বেকার, আমার কাছে কোনো চাকরি নেই, আমি ভবঘুরেদের মতো জীবন পার করছি। কিন্তু না, পুরোটাই ছিল আমার সাজানো নাটক। সত্যি তো এটাই যে বিগত 6 মাস আগে আমার প্রমোশন হয়। আগে আমি যেখানে বেতন পেতাম 1 লাখ টাকা, এখন আমার বেতন 1,80,000 টাকা। আমার প্রমোশন হয়েছে তো হয়েছেই, তার সঙ্গে সঙ্গে আমি আর একটাও ফ্যাসিলিটিস পেয়েছি অফিস থেকে। সেটা কি জানো? ওয়ার্ক ফ্রম হোম, যেটাকে বলে বাড়িতে থেকে অফিস করা। ধরো তুমি মাঝে মধ্যে দেখতে না আমি ল্যাপটপ নিয়ে কাজ করতাম, তুমি যখন জিজ্ঞেস করতে আমি তোমাকে বলতাম যে আমি বিডি জবসে চাকরির জন্য অ্যাপ্লাই করছি। কিন্তু না, আমি তোমাকে মিথ্যা বলতাম। আমি ল্যাপটপ দিয়ে বসে বসে অফিসের কাজ করতাম, যেহেতু আমার ডিউটি ছিল ওয়ার্ক ফ্রম হোম। সো আমি বাড়িতে বসেই অফিসের কাজ করতাম, তোমাকে বুঝতেও দিতাম না। আর বাকি রইলো মাঝে মধ্যে আমি যে বাইরে যেতাম। কিছুক্ষণ আগে কত সুন্দর কথা বললে তুমি যে আমি তোমার টাকায় বাইরে ঘুরতে যেতাম, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতে যেতাম, টাকা পয়সা উল্টাপাল্টা পথে খরচ করতাম। বাট না, টাকা পয়সা আমি মোটে উল্টাপাল্টা পথে খরচ করতাম না। তোমার কাছ থেকে যে আমি টাকাগুলো নিতাম না, সেটা আমি একটা সেভিংস অ্যাকাউন্টে রাখতাম, তাও আবার তোমার নামে, যাতে ভবিষ্যতে তোমার টাকাগুলোই তোমার কাজে রাখে। আর অ্যাকচুয়ালি আমি যে বাইরে যেতাম কেন যেতাম জানো? মিটিং করতে। যে দিনগুলোতে আমি বাইরে যেতাম, আমার অফিসে ইম্পর্টেন্ট মিটিং থাকতো, সেই মিটিংগুলো আমি জয়েন করতে যেতাম। কিন্তু তোমাকে বলতাম আমি আমার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাচ্ছি। এখন তোমার প্রশ্ন আসতেই পারে যে আমি এত বড় একটা সত্যি তোমার কাছে কেন গোপন করলাম। অ্যাকচুয়ালি আমার যখন প্রমোশনটা হলো, ভেবেছিলাম আমি এই গুড নিউজটা এসে সবার প্রথমে তোমাকেই দিব। কিন্তু সঙ্গে সঙ্গে আমি আমার বাবা মাকেও আমার বাড়িতে ডেকে পাঠাই। ভেবেছিলাম সবাই মিলে একসঙ্গে আনন্দ করব, উদযাপন করব দিনটাকে। কিন্তু সেদিন আমার বাবা মা আমাকে বুদ্ধিটা দেয়। কি বাবা, ফোন দিয়ে যে বললি তাড়াতাড়ি আসো, খুশির খবর আছে। আর কি খুশির খবর শুনি? হ্যাঁ বাবা, তোমাদেরকে ফোন দিয়ে ইমার্জেন্সি আসতে বলেছি, কারণ যেটা বললাম যে একটা গুড নিউজ আছে। আর গুড নিউজটা হচ্ছে বাবা, আল্লাহর রহমতে আমার প্রমোশনটা হয়ে গেছে বাবা। এবং এতদিন তো আমি অফিসে বসে কাজ করতাম 9টা to 5টা, এখন আর সেটা করতে হবে না। এখন আমি বাসায় থেকে অফিস করতে বলবো, যেটাকে বলে ওয়ার্ক ফ্রম হোম। আর শুধু এটাই না বাবা, তোমার ছেলের এখন স্যালারিও বেড়েছে। আগে যেখানে আমি পেতাম 1 লাখ টাকা, এখন পাবো আমি প্রতি মাসে 1,80,000 টাকা। আলহামদুলিল্লাহ, শুনে খুব খুশি হলাম। আসলে বাবা মার কাছে এটাই তো আনন্দের খবর। এর চেয়ে আনন্দ আর কি হয়? ছেলে মেয়ে সুখে থাকবে, ভালো থাকবে, এর চেয়ে বড় খুশির খবর আর কি আছে? যাক মা, ভালোই হয়েছে তোমরা যখন চলে এসছো। কিন্তু দোলা কেন এখনো আসছে না? ও তো বলেছিল 1 ঘন্টার ভিতরে চলে আসবে পার্লার থেকে। ও আসলে ওকে খুশির সংবাদটা তো দিতে হবে। আমি শুধু দেখতে চাই এই কথাটা শোনার পর ওর রিয়াকশনটা কেমন হয়। দাঁড়া বাবা, এই খুশির খবরটা তোর বউকে দিস না।
কি বলো মা, এটা কেমন কথা? হাজব্যান্ডের প্রমোশন হয়েছে, ওয়াইফ জানবে না? দেখ বাবা, তুই তো ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিস, আমরা বৌমাকে মেনে নিয়েছি, কিন্তু নানান জনের নানান কথা বলে তোর বউর ব্যাপারে। আমরাও বলেছি, তুই কিন্তু আমাদের কথা বিশ্বাস করিস নাই। আমি বলি কি, এখন একটা কাজ কর, তুই যে প্রমোশন পেয়েছিস এটা তোর বউকে বলিস না, বরঞ্চ তুই উল্টাটা বল যে তুই প্রমোশন পাস নি। তারপর তুই দেখবি তোর বউয়ের আসল রূপটা তুই দেখতে পাবি। তাছাড়া তুই তো বললি বাসায় বসে তোকে অফিস করতে হবে, কিন্তু তুই তোর বউকে উল্টাটা বলবি, তুই বেকারভাবে তুই ঘরের মধ্যে বসে আছিস। কিন্তু মানুষের কথায় আমি কেন শুধু শুধু আমার বউকে যাচাই করতে যাব? দেখ বাবা, আমরা চাই না তোর সংসারটা ভেঙে যাক। তোর বউকে নিয়ে মানুষ নানান ধরনের কথা বলে, আর একটা কথা আছে না, যা রটে তা কিছু না কিছু বটে। আর তোর মা যা বলে এটা পরীক্ষা করতে ক্ষতি কোথায়, একবার করেই দেখ না। ঠিক আছে বাবা, ঠিক আছে মা, তোমরা যেভাবে বলছো সেটাই হবে। আসলে আমার বাবা মাই ঠিক ছিল। বিয়ের পর আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, এমন কোনো মানুষ ছিল না আমাকে কথা শোনাতে বাকি রাখতে। সবাই আমাকে একটাই কথা বলতো যে আমি তো ভালোবেসে পালিয়ে গিয়ে তোমাকে বিয়ে করেছিলাম, কিন্তু তুমি মানুষটা মোটেও সুবিধার না, তুমি মানুষটা অনেক লোভী। ইনফ্যাক্ট তোমার নাকি আমার সঙ্গে বিয়ে হওয়ার আগেও অনেকগুলো ছেলের সঙ্গে তুমি সম্পর্ক জড়িয়েছো, এবং প্রত্যেকটা ছেলের কাছ থেকে তুমি নাকি টাকা পয়সা আত্মসাৎ করতে। এই কথাগুলো আমি না বিশ্বাস করতাম না, কারণ আমি তো কখনো নিজ চোখে দেখি নাই। আরও কেন বিশ্বাস করতাম না জানো? 6 মাস আগে আমি যখন আমার বাবা মার কথা অনুযায়ী তোমাকে বলেছিলাম আমি বেকার, আমার চাকরি ছিল না, সেদিন তুমি কত সুন্দর একটা নাটক করেছিলে আমার সঙ্গে, একটু মনে করার চেষ্টা করো তো। সাজিদ, কি হয়েছে? সেই কখন থেকে দেখছি মন মরা হয়ে এখানে বসে আছো, কোনো কথা বলছো না, কি নিয়ে এত আপসেট বলো তো? দোলা, আমার চাকরিটা নেই। চাকরি নেই মানে কি বলছো তুমি এসব? হ্যাঁ, যা বলছি একদম ঠিক বলছি। অনেকদিন ধরেই বস বলছিলেন চাকরির ব্যাপারে, কিন্তু আজকে ফাইনালি জানিয়ে দিলেন আমার চাকরিটা নেই। এখন এত অল্প সময়ের মধ্যে নতুন একটা জব খোঁজা কিভাবে সম্ভব? তার উপর সংসারের এত এত খরচ, এদিকে লোনের কিস্তির টাকা, কি করব ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, এত ভাবাভাবির কি আছে? তোমার জব নেই তাতে কি হয়েছে? আমার তো জব আছে। এতদিন তুমি ইনকাম করতে, তোমার টাকায় সংসারটা চলতো, আমি তো ইনকাম করছি, এখন আমার টাকা না হয় এই সংসারটা কয়দিন চলবে। আবার যখন তোমার জব হবে তখন দুজনে মিলে ঝিলে খুব সুন্দরভাবে আমরা আমাদের সংসারটা চালাবো। আল্লাহ ঠিকই তোমার একটা ব্যবস্থা করে দিবে, এত ভেঙে পড়ো না তো। সত্যি মাঝে মধ্যে মনে হয় যে জীবনে হয়তো কোনো ভালো কাজ করেছিলাম বিধায় তোমার মতো এমন একজন বউ পেয়েছি। এভাবে সারা জীবন আমার পাশে থেকো। এবার তুমিই বলো, মানুষজন বলতো আমাকে এক কথা, তুমি আমার সঙ্গে এত সুন্দর নাটক করতে, তাহলে আমার কাকে বিশ্বাস করা উচিত? তোমাকে তো বিশ্বাস করা উচিত, কিন্তু না, আমি ছিলাম ভুল। ভাগ্যিস সেদিন আমি আমার বাবা মার কথা শুনে এই সাজানো নাটকটা করেছিলাম, না হলে তুমি যে এত ভালো অভিনয় জানো সেটা আমি জানতেও পারতাম না। আমার মনে হয় গিরগিটি এত সুন্দর রং বদলাতে পারে না যতটা সুন্দর তুমি রং বদলাতে পারো। মাত্র 6টা মাস তোমার হাজবেন্ডের জব নেই, তুমি আমার স্ত্রী, তোমাকে আমি আল্লাহর পবিত্র কালেমা পাঠ করে বিয়ে করেছি। স্ত্রী হিসাবে তোমার কি দায়িত্ব ছিল না তোমার হাজবেন্ডের পাশে থাকা? তুমি জানো পৃথিবীতে এমন অনেক স্ত্রীরা আছে যাদের হাজবেন্ড প্রতিবন্ধী, বা যাদের হাজবেন্ডরা বিছানায় পড়া, এরপরও বছরের পর বছর সেসব স্ত্রীরা তাদের হাজবেন্ডের সেবা করে বেড়ায়, একটা টু শব্দ পর্যন্ত করে না, কারণ তারা এটাই মনে করে তাদের হাজবেন্ড তো এখনো পৃথিবীতে বেঁচে আছে। আর কথায় আছে বিয়ের পর মেয়েদের স্বামী হয়ে যায় সব কিছু। আর তুমি মাত্র 6টা মাস আমার চাকরি ছিল না, বাসায় বসেছিলাম, তাই তুমি ফেড আপ হয়ে গেলে। আর কিছু বলার আগে তুমি এটা কি করলা? আমাকে থাপ্পড় পর্যন্ত মারলা, তুমি তোমার হাজবেন্ডের গায়ে হাত পর্যন্ত তুললা। আমাকে কি বললে? আমার নাকি বউ পোষার মুরদ নেই, আমি অকর্মার দেখি। তুমি আমাকে আরো এই কথাটাও বলেছো যে সমাজে পুরুষের টাকা থাকে না, সেই পুরুষ সমাজের বোঝা। তুমি আমাকে সোজাসুজি সমাজের বোঝা বানিয়ে দিলে, এতটা অপমান করে কথা বললে। কিন্তু এই তুমি আমার যখন টাকা পয়সা ছিল, তোমার প্রত্যেকটা চাহিদা আমি যখন পূরণ করতে পারতাম, তখন তোমার এই রূপটা আমার সামনে তুমি আনোনি। সবসময় একটা কথাই বলতে, আমাকে তুমি অনেক ভালোবাসো, আমাকে পেয়ে তুমি অনেক খুশি। আমি তো সেটাই ভাবতাম যে জীবনে হয়তো ভালো কোনো কাজ করেছিলাম যে কারণে তোমার মতো এমন ভদ্র বউ পেয়েছে, কিন্তু না, আমি তো ভুল ছিলাম। মানুষের কথাবার্তা এখন সত্যি প্রমাণিত হলো। এত কিছু জানার পর তোমার কি মনে হয় তোমার সঙ্গে আমি একই ছাদের নিচে দাঁড়িয়ে সংসার করব? ইম্পসিবল। কি বললা তুমি? তোমার জব যায়নি?
উল্টো তোমার প্রমোশন হয়েছে। সাজিদ, আমি জানতাম তুমি আমার সাথে প্র্যাঙ্ক করেছো এতদিন, তাই না? তুমি আমাকে মিথ্যা বলেছো। বরাবরই তোমার এই প্র্যাঙ্ক করার অভ্যাসটা আর গেল না, তাই না? আর এই যে ডিভোর্স পেপার, এই ডিভোর্স পেপার আমি চাই না। আমি তো তোমাকে 6 মাস আগেও বলেছি, তোমার বিপদে আমি তোমাকে ফেলে কোথায় যাব? সুখে দুঃখে তুমি আমি একসাথে থাকবো। আমরা যতদিন বাঁচবো একসঙ্গে বাঁচবো। তোমার দুঃখে আমি তোমাকে ফেলে চলে যাব, সুখের সময় তোমার এসে সঙ্গী হব। এটা তো জীবনসঙ্গী হওয়া বলে না, তাই না? আর এই যে ডিভোর্স আমি তোমার থেকে নিলাম না, এটা ডিভোর্স হয় না। রাগের মাথায় ডিভোর্স দিলে সেই ডিভোর্স হয় না। আমরা আবার বিয়ে করে নিব। আমি তো তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। আমাদের ভালোবাসায় মানে খুনসুটি তো থাকেই, বলো। আমিও তোমার সাথে খুনসুটি করেছি, এই আর কি। আই এম সো সরি সাজিদ। আসলে কি জানো, ওই দিন আমার ফ্রেন্ড ঋতুর সাথে আমার দেখা হয়েছিল। ওকে আমি যখন বললাম যে আমার হাজব্যান্ড বেকার, কোনো জব করে না, ও না আমার কান দুটো ভারী করে দিল। তোর হাজব্যান্ড বেকার, তোর ঘরে বসে বসে খাচ্ছে, ওই অচল জিনিসের সাথে থেকে তো তুইও অচল হয়ে যাবি। এখনও সময় আছে, তুই আলাদা হয়ে তোর লাইফটা সেটেল কর, সুন্দর কর, কোটিপতি একটা ছেলেকে দেখে বিয়ে কর। মানে ওর পাল্লায় পড়ে, ওই যে সঙ্গদোষে লোহা ভাসের কথায় আছে না, ওর পাল্লায় পড়ে আমার এরকম হয়েছে। সাজিদ, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। তো তুমি আমাকে ক্ষমা করে দাও। এতক্ষণ যা বলেছি কোনোটাই আমার মনের কথা না। সাজিদ প্লিজ, তুমি আমাকে ভুল বুঝো না। শোনো, একটা কথা বলে কিছু মনে করো না। আমি না এতক্ষণ তোমার সঙ্গে ফান করছিলাম। আসলে সত্যি এটাই যে আমার কোনো প্রমোশন হয়নি। আমি বেকার ছিলাম, বেকার আছি, আর সারা জীবন বেকারই থাকবো। কি বললা তুমি? আমার সাথে ফান করছো? ওমা, এই কথা শোনার পরে নগদে তোমার রিয়াকশন কেমন চেঞ্জ হয়ে গেল। এত সুন্দর পোল্ট্রি তুমি নিতে পারো দোলা? হ্যাঁ, আমি সত্যি অবাক হচ্ছি তোমার ব্যবহার দেখে। যেই শুনলাম আমার প্রমোশন হয়েছে, আমার স্যালারি বেড়ে গেছে, এই কথাটা শোনার পর তোমার ব্যবহার যেমন ছিল, আবার এখন যখনই আমি বললাম যে না আমি এতক্ষণ মিথ্যা বলেছি, অমনি তোমার ফেস রিয়াকশন চেঞ্জ। কি কি চাও তুমি? তোমাকে আমি হিল্লা বিয়ে করবো? অসম্ভব। তুমি কিছুক্ষণ আগে আমাকে হাত তুলছো দোলা। হাজার হোক, এই অপমানের বদলা তোমাকে নিতেই হবে নাকি? আমি তো একটা পুরুষ, রক্ত মাংসের করা পুরুষ। পুরুষ কখনোই তার উপর আসা অপমানকে সহ্য করতে পারে না, যদি যদি সে অপমানটা হয় তার স্ত্রীর পক্ষের থেকে দেওয়া। অসম্ভব। তোমার মতো এমন চরিত্রহীন মানুষের সঙ্গে একই ছাদের নিচে দাঁড়িয়ে সংসার করবো আমি, ইম্পসিবল। আমার পক্ষে তোমার সঙ্গে সংসার করার এক মুহূর্ত সম্ভব না। তুমি তো নিজে ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছো, আর তুমি তো বললেই আমি অকর্মের ঢেকে, আমার নাকি কোনোদিন উন্নতি হবে না, আমার সঙ্গে থেকে তুমি তোমার জীবনটাকে নষ্ট করতে চাও না। তুমি সেটাই করো প্লিজ। আমি হাত জোর করে তোমাকে অনুরোধ করছি, আমার মতো একজন অকর্মের ঢেকির সঙ্গে সংসার করে তুমি তোমার এই সুন্দর জীবনটাকে নষ্ট করো না। তুমি তোমার কথা অনুযায়ী কোনো বড় লোক একটা ছেলেকে বিয়ে করো, তারপরে নিজের লাইফটাকে নিজে সেটেল করে দাও। আল্লাহ যা করে না ভালোর জন্যই করে। এনিওয়ে, তুমি এখন যেতে পারো, আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না। সাজিদ, এই একটিবার আমাকে বোঝার চেষ্টা করো। আমি তো স্বীকার করলাম যে আমি ভুল করে ফেলছি। প্লিজ শোনো, আমি নিজের পায়ে নিজের কোরাল মারতে চাই না। একবার মারছি, তার ফলও আমি ভোগ করছি। সেটা কি জানো? তোমার হাতে থাপ্পড় খাইছি। এরপর আর প্রশ্নই আসে না তোমাকে সুযোগ দেওয়া। তুমি চলে যাও। এই যাও।